সেটি হচ্ছে মনে হচ্ছে দিনকে দিন আমরা যত সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি তত যেন পিছিয়ে যাচ্ছি, আমরা তত যেন উগ্রবাদিতা, ধর্ম, আমাদের বৈষম্যগুলো সামনে এনে রাজনীতির মাঠে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, ভারতে নয়, আমাদের আমেরিকার মতো এই সভ্য দেশগুলো যারা আমরা সবচেয়ে বেশি উদার মনে করি সেখানেও এটি একদম দৃশ্যমান। তো সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই যে নরেন্দ্র মোদীর শাসন আমল এবং বিজেপির একদম জয় জয়কার এটি ধারাবাহিকভাবে হচ্ছে এবং পুরো ভারত জুড়ে সেটি ছড়িয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গকে আমরা অনেক উদার ভাবে আমরা বিশ্লেষণ করেছি এর আগে, কিন্তু সেই জায়গাটি তো বিজেপির জয়। তো এই যে সাম্প্রদায়িক উত্থান কিংবা ধর্মকে রাজনীতির মাঠে এনে আমি বলবো সুবিধা আদায় এবং তারা ক্ষমতায় যাচ্ছে, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, আপনি আমেরিকার কথাও বললেন, সেই সাথে ভারতের কথাও যদি বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব গণতন্ত্রের কথা যারা বলেন বা ভারতকে আমরা খুব বড় একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বলি, ইন প্র্যাকটিস সেটা কিন্তু দেখা যাচ্ছে না এখন আর। ডেমোক্রেসির যে বিষয়গুলো মানুষের দিকে, কল্যাণের দিকে নিয়ে যায়, সেটা দেখছি না। না হয়ে সেটা হয়ে যাচ্ছে একটা উগ্রবাদিতা, একটা ধর্মীয় উগ্রবাদিতার দিকে ভারত চলে যাচ্ছে এবং এর সাফল্যের সাথেই আমি বলবো ওই অর্থে এগিয়ে যাচ্ছে। এখন এই এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু অনেকটা শিক্ষার তো একটা সংকট আছেই এবং সোশিও ইকোনমিক কিছু বিষয়ও কিন্তু কাজ করছে। যারা অন্ধকারে হাঁটতে চায় তারা কিন্তু কিছু তথ্য সূত্র নিজেদের শক্তি বাড়াতে খুঁজে বেড়ায়। ভারতে মমতার ওই আপনার বিজেপির কথা বলার সাথে যুক্ত যদি করি, যে সোশিও ইকোনমিক যে কিছু বিষয় আছে সেগুলো কিন্তু প্রভাবিত করেছে এইভাবে যে দেখুন, এই যে গত 5 অগস্ট থেকে যে ছাত্র জনতার বিদ্রোহ বলি, অভ্যুত্থান বলি, যে নামেই বলে না কেন, সেগুলোর পরপরই কিন্তু সাংঘাতিকভাবে শক্তি সঞ্চয় করেছে দুই দেশই, যার যার দিক থেকে। দুই দেশ বলবো না, দুই দেশের কিছু দল যারা ধর্মীয় রাজনীতি করে, তারা গুজবটা বেশি বড় হয়েছে প্রকৃত ঘটনার চেয়ে এবং সেটা কিন্তু উস্কে দিতে সাহায্য করেছে। যেমন আমাদের এখানে কিছু মন্দির পোড়ানো, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আক্রমণের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমার যে বন্ধুরা কলকাতায় আছেন তারা আতঙ্কিত হয়ে স্বাভাবিকভাবে, কারণ সেখানে সোশ্যাল মিডিয়ায় সেগুলো এত ব্যাপকভাবে পল্লবিত হচ্ছে যে তারা আতঙ্কিত বলছে হিন্দুরা কেমন আছে বাংলাদেশে। এমন কই, আমার বন্ধুরা তো আমাদের সাথে আছেন, গল্প করছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, তেমন কিছু না। কিন্তু আমি যতই বলি না কেন, একটা অবিশ্বাস আমার কথার মধ্যে যেন তারা, তাদের কথায় বুঝতে পারছি খুব একটা বিশ্বাস করছে না। এবং এমনও হলো যে খুব আপনারা জানবেন নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো যে একটি মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। পরে দেখা গেল না, এটা আওয়ামী লীগের একজন নেতার হোটেল, সেটা পোড়াচ্ছে, কিন্তু সেটাকে ওরা খুব কায়দা করে মন্দির পোড়ানোর মতো করে ছড়িয়ে দিচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এতে করে আমাদের এখানে একটা প্রচন্ড, যে দলটি পেছনে প্রেরণক ছিল, তারা প্রচন্ড ভাবে ভারত বিদ্বেষী মনোভাব শুধু পোষণ করছে না, প্রচারও করছে তীব্রভাবে, এবং সেটার একটা রিফ্লেকশন কিন্তু ভারতের সাধারণ জনমানুষের উপরও পড়ে এবং সেটাকে লুফে নেয় এই শক্তিগুলো, বিজেপির মতো শক্তিগুলো সেটা করেছে। মমতা ব্যানার্জির এই যে দীর্ঘ সময়কালে একটা বড় রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পাইনি, ফলে একটু স্থবির হয়ে পড়েছিল অর্থনৈতিক দিকগুলো। সেই দিকগুলো কোনো বড় শিল্প প্রতিষ্ঠান বলি কোনো কিছুর আমরা লক্ষ্য করতে পারিনি, ফলে তার সাধারণ মানুষ কর্মহীন হয়েছে এবং প্রচুর বেকারত্বের ব্যাপার ঘটেছে এবং মানুষের জীবনযাত্রার মানও কমে গেছে। এই বিষয়গুলো কিন্তু বিজেপির মতো দলগুলো শুরু থেকেই কিন্তু গ্রহণ করছে নানা উপায়ে। যেখানে যে উপায় দেখছি, বিজেপি তো আজকের দল না, নাম হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু সেই 51 থেকে 75 বছর হয়ে গেছে ধরতে পারি একটা দল, এবং শুরু থেকে তারা তাদের যে আদর্শ, তাদের দলীয় আদর্শ ধর্মকেন্দ্রিকতা এবং হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা,
এবং সেই মতো তারা এগুচ্ছে। গণতন্ত্র কিন্তু এটাকে হেল্প করতে পারেনি, ডেমোক্রেসির সাধারণ নর্মে সেটাকে কিন্তু সহযোগিতা করতে পারেনি। ফলে তারা ধীরে ধীরে বড় হচ্ছে। এবং এই যে উদাহরণগুলো আমাদের সাংবাদিক ভাই বললেন যে তাই তো, সেই ফেলে দিতে চাচ্ছে বা সে আপনার আরব সাগরে থেকে শুরু করে যা যা কাণ্ডগুলো ঘটছে, এর কিন্তু বড় রকমের প্রতিবাদ প্রতিরোধ একটা গণতান্ত্রিক শক্তির যেমন ভাবে করার কথা ছিল সেটা করতে পারেনি। এবং পশ্চিমবঙ্গ যেখানে আমরা বেশি আশা করেছিলাম, সেখানেও কিন্তু যে সাধারণ এবং সংস্কৃতি অঙ্গনের মানুষ যারা এর আগে বা রাজনীতির সাথেও যারা বাম রাজনীতির ঘরানার ছিলেন, তাদের মধ্যে একটা বড় রকমের প্রতিবাদ প্রতিরোধ করার প্রবণতা ছিল বরাবর, সেটিও কিন্তু খুব বড় হয়নি। একই সাথে আমি কিন্তু একই ছবি বাংলাদেশের আজ অদ্যাপি পর্যন্ত আমি যে বাংলাদেশের অবস্থা দেখছি, ঘটনা কেন যেন মিলে যাচ্ছে সব। এখানেও আমাদের ম্রিয়মান হয়ে গেছেন, আমাদের সেটা ভয়ে হোক যাই হোক, তারা ম্রিয়মান হয়ে গেছে। আমাদের বামপন্থী রাজনীতি থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠনগুলো ঠিক ওইভাবে সক্রিয় হতে পারছে না। তো এই একই রোগ ভারতবর্ষ ব্যাপী আমরা দেখতে পাচ্ছি, এবং সেইগুলোর কারণে বিজেপি তার যে খুঁটি সেটা ক্রমাগত ভাবে শক্ত করছে। এবং পশ্চিমবঙ্গে ভাবাই যায়নি যে পশ্চিমবঙ্গে হুট করে এই জন্য বলবো, এর আগের নির্বাচন পর্যন্ত 70-এর বেশি তারা যেতে পারেনি, এবার একেবারে ভূমিধস বিজয়। ফলে সেইগুলো আমার মনে হয় যে এখানকার সামাজিক রাজনৈতিক বিষয় এবং সেই সাথে সাংস্কৃতিক শক্তিগুলোর এক ধরনের অবক্ষয় ঘটছে, সেইগুলোর সুবিধা এরা নিচ্ছে এবং ভয়ঙ্কর ভাবে সামনে ফিরে আসবে যদি সক্রিয় হতে, ভয়কে জয় করে যদি আমরা সক্রিয় হতে না পারি। আমাদের জন্য বলছি, পশ্চিমবঙ্গের জন্য বলছি, ভারতের জন্য বলছি, সেটা হচ্ছে না। আপনি একটু আগে বললেন যে আমেরিকার মতো সভ্য দেশেও আপনারা ওই রকম অশনি সংকেত দেখছেন। এগুলো বোধহয় একেবারে বৈশ্বিকভাবে ভূ রাজনৈতিক অবস্থায় একটা বড় রকমের পরিবর্তন এসেছে, অথবা এই পরিবর্তন আনার পেছনে হয়তো খুব সূক্ষ্ম দীর্ঘ একটা পরিকল্পনাও কাজ করেছে, এবং তার মধ্য দিয়ে যারা সুবিধায় থাকতে চায় সেই সুবিধাগুলোর দিকে তারা পা বাড়াচ্ছে। কিন্তু তাদের প্রতিরোধ, ধরুন একটা কথা বলি যে মমতা এতদিনের প্রাজ্ঞ রাজনীতিবিদ, তার যে সংকটগুলো তাকে ক্ষয়প্রাপ্ত করছে, তার দলকে, সাধারণ মানুষ তাকে বিচ্ছিন্ন করছে, এবং নির্বাচনের পরে এখন বলছে যে আমাকে হারানো। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট আছে, আমি সেখানে যাচ্ছি না, যে খুব সুনির্দিষ্ট ভাবে পরিকল্পিত ভাবে তারা বিজেপি চেষ্টা করেছে নির্বাচনটা তাদের পক্ষে আনার জন্য। কিন্তু এই ব্যাপারে নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত রুখে দাঁড়াতে তো দেখিনি দল হিসেবে। যখন এই কাণ্ডগুলো ঘটছে রুখে দাঁড়াতে দেখিনি, কিন্তু তাদের ব্যর্থতা, এবং এটি বোধহয় এক ধরনের ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ার একটা প্রবণতা চলছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত ভারতবর্ষব্যাপী আমি এভাবে দেখতে পাচ্ছি। এবং বিজয় তো নানাভাবে ঘটছে বিজেপিরই। এবং এক্ষেত্রে আমি একটি দুটো বিশেষণ যুক্ত করে হাসান ফেরদৌস আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমরা যারা একটু সভ্যতার কথা চিন্তা করি, উদারভাবে চিন্তা করি, আতঙ্কিত। কারণ হচ্ছে এই ধর্মকে যখন রাজনীতির মাঠে আনা হয় তখন কিন্তু আমি যেটি মনে করি, মানে আমার একদম একান্তই ব্যক্তিগত মতামত, সেখানে আমার স্বাধীনতা, সেখানে আমার নারী হিসেবে স্বাধীনতা, আমার গণতান্ত্রিক যে চর্চাটি সবকিছুই খর্ব হয়, ধর্ম তখন মুখ্য হয়ে যায়। তো সেটি আতঙ্কিতের বিষয়। এবং এই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনার সাথে আমি এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যখন জানতে চেয়েছিলাম জামাতে ইসলামের, তখন আপনি একটি কথা বলেছিলেন আমার মনে আছে, যে আগের সরকার যেহেতু অনেক মাদ্রাসা কিংবা এইভাবে তৈরি করা, সে কারণে। কিন্তু ভারতের প্রেক্ষাপটে আপনি কিভাবে বলবেন, মানে এই ব্যাখ্যাটি কিভাবে আসবে? যে যে ধান তুমি বুনবে ফসল তোমার তাই হবে, তুমি যে ধান বুনবে ঘরে তুমি সেই ফসলটাই আনবে। বাংলাদেশে আমরা সেই ফসলটা এনেছি। এই এখন আর 15 বছর নয়, প্র্যাকটিক্যালি বাংলাদেশ হওয়ার পরবর্তী সময় আমরা ক্রমান্বয়ে অ্যালাউ করেছি মৌলবাদকে আসন গেড়ে বসতে। তার ফলাফল আমাদেরকে 60 বছর পরে এখন আমরা পুরোপুরি ভোগ করছি। তার কতগুলো গভীরতর সমস্যা কারণ আছে। অধ্যাপক সাহেব বলার চেষ্টা করছিলেন, কিন্তু আমি তার সাথে একমত নই। তার কথা শুনলে বলে মনে হবে যেন দোষটা বিজেপির। ভারতে বিজেপি জিতছে, লোকে ভোট দিয়ে তাকে জিতাচ্ছে,
দোষটা বিজেপির, দোষটা বিজেপির নয়। যেমন আমেরিকা মনে করে ট্রাম্প জিতেছে, দোষটা কি ট্রাম্পের? বা ট্রাম্প হয়তো আবারও জিতবে নানা রকম কায়দা কানুন করে, যেমন এখন সে করছে রিডিস্ট্রিক্টিং, এসবই রাজনীতি, এটা ট্রাম্পের অপরাধ নয়। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং সর্বত্রই ঘটে, কিন্তু যেটা উনি বলছিলেন রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও নি তুমি তো। পশ্চিমবঙ্গে মমতার পক্ষে লোক কেনা ছিল, নির্বাচন হবার একদিন আগে প্রায় প্রতিটি সো কল প্রোগ্রেসিভ মমতার পক্ষে কথা বলেছে। এই অনিকেত ব্যানার্জি এত বড় সাংবাদিক আমাদেরকে গ্যারান্টি দিয়ে বললেন মমতা 200 সিট পাবে, আমাদের গ্যারান্টি দিয়ে বলছেন মমতা 200 সিট পাবে। আর যেই নির্বাচন হয়ে গেল উনি নানা রকম কারণ খুঁজছেন। কারণ তো একটাই, লোকে ভোট দিয়েছে বিজেপিকে, ভোট ছাড়া তো বিজেপি জেতেনি, এখন ভোট কেন দিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন। মানে দোষটা বিজেপির নয়, ফেলিয়ারটা মুখ্য অপোজিশনের। এক কথা, উত্থান কেন ঘটছে তুমি প্রশ্ন করছেন, উত্তর ইজ ভেরি সিম্পল। যে ব্যবস্থার আমরা নির্মাণ করেছি সেই ব্যবস্থার ফেলিয়ার। আমার লম্বা লেখা আছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সকল উদারনৈতিক রাজনীতির ব্যর্থতা, ভারতেও তাই ঘটেছে। যে উদারনৈতিক বা লিবারেল সোশিও পলিটিক্যাল সিস্টেমকে আমরা ইম্পোজ করেছি, এটি ইম্পোর্টেড, এর সঙ্গে দেশের মানুষের মাটির আত্মার কোনো সম্পর্ক নেই। আমাদের শাসনতন্ত্রে, আমাদের আন্দোলনে আমরা কি বলেছি, 4টা মূলনীতি: সমাজতন্ত্র, অসাম্প্রদায়িকতা। সমাজতন্ত্র কি ভাই, 71 আমি কি জানি তার? কোন মানুষ বাংলাদেশ সমাজতন্ত্রকে এমব্রেস করেছিল? কে করেছে সমাজতন্ত্রকে? এই কয়েকজন লোক চেয়ারে বসে সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের পুরো ব্যাপারটাই ঘটেছে কয়েকজন লোক বসে সিদ্ধান্ত নেবার জন্য, দেশের সঙ্গে মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে কারণে আমরা বামপন্থী আন্দোলন পুরোপুরি হাওয়া হয়ে গেল। এ কথা ভালো মতো মুজাফফর আহমেদ সাহেব বলতেন, ন্যাপের মুজাফফর আহমেদ। উনি বললেন রুটির কথা বলবো, মসজিদের কথা বলবো, রুটি নিয়ে আন্দোলন করব, শুক্রবারে মসজিদও যাব। ধার্মিক লোক তিনি ছিলেন না, কিন্তু পালসটা বুঝতেন, মানুষের পালসটা তিনি বুঝতেন। তিনিও নিঃশেষ হয়ে গেছেন। মধ্যে কথা দাঁড়াচ্ছে যে সংকটটা, যে ব্যবস্থা পত্তন করেছি আমরা, তার ফলাফল হচ্ছে এই সংকট। পশ্চিমে কি ঘটছে? পশ্চিমের সংকটের মূল কারণ হচ্ছে কতগুলি বাইরে থেকে আরোপিত ফ্যাক্টর। প্রধান ফ্যাক্টর হচ্ছে ইমিগ্রেশন। পুরো পশ্চিম ইউরোপ এখন ক্ষত বিক্ষত হয়ে পড়েছে কি দিয়ে? প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে বাইরে থেকে আসা মানুষের উপস্থিতি। আমার দেশের 20%, 22%, ফ্রান্সে মনে করা যায়, তুমি প্যারিস যাও, অলমোস্ট 1/4 প্যারিসের মানুষ এখন আফ্রিকা থেকে, আফ্রিকা মানে মাগরেব থেকে আসা মানুষ, আলজেরিয়া, মরক্কো, টিউনিশিয়া থেকে আসা মানুষ। তার মানে আমি প্যারিসিয়ান, আমি ফরাসি সাদা মানুষ, আমার ঘরে ডমিনেট করছে কারা? নন হোয়াইটরা। বলে এই যে ক্রোধটা আমাদের দেশে, আমেরিকা কি হচ্ছে, বাই 2042, 2042 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মাইনরিটি মেজরিটি কান্ট্রিতে পরিণত হবে। তার মানে এটা কি? অশ্বেতকায়রা, বহিরাগতরা, বহিরাগত বলা অন্যায় হচ্ছে, অশ্বেতকায়রা, নন হোয়াইটরা হয়ে পড়বে মেজরিটি বাই 2042। 2040 সালের সেন্সাস হবে, যদি বর্তমান পপুলেশন গ্রোথ অব্যাহত থাকে, এই রেট থাকে আমাদের, 2040 সাল প্লাস 2 বছর 2042 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অশ্বেতকায় প্রধান দেশে পরিণত হবে। ইনফ্যাক্ট এখনই আমেরিকা একটা অশ্বেতকায় প্রধান দেশ। যদি আমরা কিন্ডারগার্টেনের এনরোলমেন্ট ধরি, আমরা কিন্ডারগার্টেনে ছাত্র ভর্তি সংখ্যা যদি হিসাব করি, আমরা দেখা যাবে যে নন হোয়াইট ছাত্র সংখ্যা বেশি দেন হোয়াইট ছাত্র সংখ্যা। তার মানে আমেরিকা অলরেডি একটা নন হোয়াইট কান্ট্রিতে পরিণত হচ্ছে এনরোলমেন্টের দিক দিয়ে, প্রাইমারিতে। এবং এর ফলে কি হচ্ছে? প্রবল প্রত্যাখ্যান, রিজেকশন। এই এখন আজকে এবং গতকাল হোয়াইট হাউসে মিটিং করছে কেন জানো? ট্রাম্প সাহেবের বানানো একটা কমিটির নাম ফেইথ বেসড ইনিশিয়েটিভ, নাম হচ্ছে ফেইথ বেসড ইনিশিয়েটিভ। তাদের চ্যালেঞ্জটা কি? কিভাবে আমেরিকায় ক্রিশ্চিয়ান ভ্যালুজ এস্টাবলিশ করা যায়। হোয়াইট হাউসে বসে তারা মিটিং করছে এবং সলা পরামর্শ করছে কি করে আমেরিকাকে একটি খ্রিস্টান মূল্যবোধ সম্পন্ন দেশে পরিণত করা যায়। কেমন? এই হচ্ছে আমেরিকার সংকট। ফলে সংকটটা বিশ্ব জুড়েই, আমাদেরও। কিন্তু উনি যেটা বললেন অধ্যাপক সাহেব, রুখে দাঁড়াতে হবে, আমি রুখে দাঁড়ানোর লক্ষণ দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ।